ওয়েলকাম সবাইকে বেসিক গ্রামার্স কোর্সে। আজকে আমরা বেসিক গ্রামারের প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এই ক্লাসটি মূলত বিগিনারদের জন্য, যারা গ্রামার এবং ইংরেজিতে একদমই দুর্বল। এটা যারা বেসিক গ্রামার জানেন তাদের জন্য ক্লাসটি নয়, আগে থেকে বলে রাখি। তো চলুন ক্লাসটা আমরা শুরু করি। আচ্ছা, আমরা জানি যে গ্রামার বা একটা ভাষার যে ব্যাকরণ থাকে বা গ্রামার থাকে, তার প্রধান কিছু বিষয় আমাদের জানতে হয়। তার মধ্যে আজকে আমরা যে ফার্স্ট যে ক্লাসটা করব সেটা হচ্ছে সেন্টেন্স নিয়ে। আমরা প্রথমত জানি বাংলাতে যদি বলি তাহলে সেন্টেন্স কি করে। কয়েকটি শব্দ যদি একটা অর্থ প্রকাশ করে, কমপ্লিট একটা অর্থ প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলে। এখানে আমরা একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি। A sentence is a group of words that express a complete thought. অর্থাৎ বাক্য তখনই হবে যখন কয়েকটা শব্দ মিলে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে, এবং বক্তা বা স্পিকার যে থাকবে সে যা বলতে চাচ্ছে সেটা লিসেনারদের কাছে পৌঁছাবে, এবং ক্লিয়ার একটা বার্তা বা ক্লিয়ার একটা ইনফরমেশন সে ডেলিভার করবে, এবং সেটা যদি কমপ্লিট রূপে হয় তখন তাকে সেন্টেন্স বলা হবে। নাকি এ ওয়েল ফার্মড সেন্টেন্স টিপিক্যালি হ্যাজ, অর্থাৎ একটা সেন্টেন্সের যদি ভালোভাবে একটা গঠন হয়, তার মধ্যে সেন্টেন্সের সাধারণত কি থাকে। আমরা একদম বেসিক লেভেলের থেকে শুরু করছি, তাহলে আমরা শুরু করি যে একটা সেন্টেন্সে সাধারণত দুইটা পার্ট থাকে, দুটো অংশ থাকে। একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্টকে যে সাধারণত সাবজেক্টে কাজ করে থাকে, অর্থাৎ যার দ্বারা কোনো কাজ বা কিছু সম্পূর্ণ হয়ে থাকে। যেমন হু আর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট, অর্থাৎ সেন্টেন্সটা যে বা যার সম্পর্কে। প্রেডিকেট কি? সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে প্রেডিকেট। ইউজুয়ালি সাবজেক্ট টু দ্য অ্যাক্ট or some information is told about the subject, that is predicate. অর্থাৎ একটা সাবজেক্টে সেন্টেন্সে সাবজেক্ট বাদে যে অংশটুকু থাকে সেটা সম্পূর্ণটুকু নিয়ে প্রেডিকেট আমরা বলতে পারি। ওকে, বেসিক সেন্টেন্স টাইপ। সেন্টেন্স দুই ভাগে, সেন্টেন্সকে দুই ভাবে ব্যাখ্যা করা যেতে পারে। অর্থাৎ একটা হচ্ছে গঠনের দিক থেকে সেন্টেন্স, সেটা হচ্ছে তিন প্রকার বা বেসিক সেন্টেন্স অফ টাইপ, সেন্টেন্স টাইপস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। একটা হচ্ছে অর্থের দিক থেকে সেন্টেন্স, এটা হচ্ছে পাঁচ প্রকার, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা দেখি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি মাত্র স্বাধীন বাক্য থাকবে বা স্বাধীন ক্লজ থাকবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স হবে, এবং অন্যের উপর কোনো নির্ভরশীল থাকবে না। আরেকটা সহজ উপায় হচ্ছে সিম্পল সেন্টেন্স চেনার, হচ্ছে যে সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকবে না। কি থাকবে না? কোনো কনজাংশন থাকবে না। যেমন সিম্পল সেন্টেন্স কন্টেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ফর এক্সাম্পল, শি রানস এভরি মর্নিং, they play cricket, he goes to market। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা সাবজেক্ট, অর্থাৎ এখানে আমরা এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি হি হচ্ছে এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে হিট হচ্ছে শি, শিট হচ্ছে সাবজেক্ট, শিট হচ্ছে সাবজেক্ট, এবং রান হচ্ছে ভার্ব। শিটা সাবজেক্ট, রান ভার্ব, এবং এটা হচ্ছে একটা টাইম অ্যাডভার্বিয়াল, এভরি মর্নিং। সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, এখানে কোনো কনজাংশন নয়, এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব এবং একটা মাত্র সাবজেক্ট আছে, এখানে একটা মাত্র মূল ভার্ব আছে। সেজন্য আমরা এটা বলতে পারি যে এটা আছে সিম্পল সেন্টেন্স।
আর কম্পাউন্ড সেন্টেন্স যে contains two or more independent clause joined by a কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন যে কোনগুলো, সাধারণত অ্যান্ড, বাট, অর, আর কিছু আরো কিছু যে নট অনলি, বাট অলসো, এগুলো থাকতে পারে। এবং সাধারণত এই কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা স্বাধীন বাক্য থাকে, একটা হচ্ছে কোনোটার উপর নির্ভরশীল না, দুইটাই স্বাধীনভাবে তাদের অর্থ প্রকাশ করতে পারবে। যেমন শি রানস এভরি মর্নিং অ্যান্ড শি প্র্যাকটিস ইয়োগা ইন দ্য ইভিনিং। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড হচ্ছে কনজাংশন। আমরা বলছি যে সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকে না, যেহেতু এটা কম্পাউন্ড সেন্টেন্স সেজন্য এখানে কনজাংশন থাকবে এবং কনজাংশন দ্বারা দুইটা অংশকে যুক্ত করবে। আর কম্পাউন্ড সেন্টেন্সের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে দুটা সেন্টেন্স থাকবে সেটা হচ্ছে স্বাধীন বাক্য থাকবে, সেটা একটা আরেকটার উপর নির্ভরশীল হবে না, আলাদা আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারবে। যেমন যদি আমরা দেখি শি রানস এভরি মর্নিং, সে প্রত্যেকদিন সকালে দৌড়ায়, এটা একটা স্বাধীন বাক্য, অর্থ সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতেছে। আবার শি প্র্যাকটিস ইয়োগা ইন দ্য ইভিনিং, সে সকালে ইয়োগা প্র্যাকটিস করে। কিন্তু আমরা যদি বলি যে she goes to market to buy a shirt, she goes to market, sorry, if he read, he will pass। এখানে if he read, যদি সে পড়ে তবে সে পাস করবে, অর্থাৎ একটা আরেকটার উপর নির্ভরশীল। কনজাংশন আছে একটা আরেকটার উপর নির্ভরশীল, সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। যে আর যখন কনজাংশন থাকবে এবং দুটো অংশ আলাদা আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারবে তখন সেটা হয়ে যাবে কম্পাউন্ড। আচ্ছা, আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স দিই তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন দ্বারা যুক্ত থাকবে এবং একটি ক্লজ আরেকটি ক্লজের উপর নির্ভরশীল, অর্থাৎ একটা স্বাধীন বাক্য থাকবে আর এক বা একাধিক পরাধীন বাক্য থাকবে এবং সেগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে এবং একটা অংশ সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারবে এবং অন্য অংশ অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত যে অংশটা সেটা নিজে নিজে অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবে না, তার অর্থ প্রকাশ করতে আরেকটা অংশের উপর নির্ভর করা লাগবে। অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তার সাথে আরো একাধিক ডিপেন্ডেন্ট ক্লজও থাকবে। যেমন containing one independent clause and one or more dependent clauses or subordinating clauses. For example, though she was tried, যদিও সে চেষ্টা করেছিল, she went for run, সে দৌড়িয়েছিল, he went for a run, though he was tired, যদিও সে ক্লান্ত ছিল তবুও সে দৌড়িয়েছিল। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এইটা যদিও সে ক্লান্ত ছিল, এটা দ্বারা কোনো ক্লিয়ার একটা অর্থ প্রকাশ বা সেন্স প্রকাশ করতেছে না, কিন্তু যখন আমরা বলতেছি she went for a run, সে দৌড়িয়েছিল, তখন একটা কমপ্লিট অর্থ প্রকাশ করতে হয়। তার মানে আমরা বলতে পারি যে এখানে একটা কনজাংশন আছে এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতেছে, আর একটা হচ্ছে কনজাংশন যুক্ত সেটা বা সাবঅর্ডিনেটেড কনজাংশন যুক্ত সেটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারতেছে না। অর্থাৎ যেটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে সেটা স্বাধীন, আর যেটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে না সেটা পরাধীন। অর্থাৎ আমরা যদি আরেকবার সাম আপ করি তাহলে এভাবে দাঁড়ায় যে সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকবে না, একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত অ্যান্ড, বাট, অর দ্বারা যুক্ত থাকবে, আরো কনজাংশন থাকতে পারে কিন্তু সাধারণত অ্যান্ড, বাট, অর দ্বারা যুক্ত থাকে কোঅর্ডিনেটিং, এটাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা অংশ থাকবে, দুইটাই স্বাধীন, অর্থাৎ কোনোটার উপর নির্ভরশীল নয়, আলাদা আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারবে। এবং কমপ্লেক্স সেন্টেন্সেও কনজাংশন দ্বারা যুক্ত থাকবে কিন্তু একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল থাকবে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। এখন আসি আমরা অর্থ অনুসারে, যেটা অর্থের উপর নির্ভর করে বাক্য হয়ে থাকে, সেটা আমরা জানি যে অর্থের উপর নির্ভর করে বাক্য 5 প্রকার হয়ে থাকে।
তার মধ্যে প্রথম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স, বা ডিক্লারেটিভ আর এক নাম আমরা বলতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ সেন্টেন্স স্টেট ফ্যাক্ট, অপিনিয়ন or provide information. They are the most common types of sentence and always end with a period and full stop. অর্থাৎ যে সেন্টেন্সগুলো সাধারণত কোনো কিছু বর্ণনা করবে, কোনো তথ্য দিবে, ইনফরমেশন দিবে, কোনো কিছু সম্পর্কে বিস্তারিত তথ্য বর্ণনা করবে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, আমরা জানি যে এটা ডিক্লারেটিভ সেন্টেন্স দুই রকম হতে পারে, যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক, নেগেটিভ হচ্ছে না বোধক। আমরা যদি বলি যে আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ আ বিউটিফুল হাউস, আমার একটি সুন্দর বাড়ি আছে, ইট ইজ ওয়েল ডেকোরেটেড, এটা খুবই সুসজ্জিত করা হয়েছে। এখানে আমি আমার বাড়ি সম্পর্কে বর্ণনা দিচ্ছি, তার মানে এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আই ওয়ান্ট টু বি আ টিচার, I will teach the student who are interested to learn grammar or English very well. I will very interested to teach them. এই যে আমি এগুলো বললাম, এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এগুলো কোনো কিছু সম্পর্কে বর্ণনা করতেছে। এগুলো আবার দুই রকম হতে পারে, যেমন আমি বলি যে আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, আমার সম্পর্কে বর্ণনা করলাম। যদি এটা হচ্ছে হ্যাঁ বোধক, এটাকে যদি না বোধক করি, আই এম নট এ টিচার, আমি একজন শিক্ষক নই। এখানে যদি আমরা অ্যাফার্মেটিভের এক্সাম্পল দিই, অ্যাফার্মেটিভে এই প্রত্যেক প্রকার সেন্টেন্সে একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ হয়ে যায়। যেমন দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বা দ্য আর্থ মুভ অ্যারাউন্ড দ্য সান। নেগেটিভলি শি ডাজ নট লাইক কফি, সে কফি পছন্দ করে না। অর্থাৎ এটা তার একটা বৈশিষ্ট্য আর কি। Uses যেমন used in every communication to convey knowledge, belief or observation। অর্থাৎ আমরা যদি কাউকে তথ্য শেয়ার করতে চাই, কোনো জ্ঞান শেয়ার করতে চাই, কোনো বিশ্বাস, কোনো কিছু সম্পর্কে বলতে চাই, তখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন যে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয়। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারোগেটিভ অর্থ প্রশ্নবোধক বাক্য বা প্রশ্ন করা। অর্থাৎ আমরা সহজ ভাষায় যদি বলতে চাই যে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় বা জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। These sentences ask questions to gather information or seek clarification. They end with a question mark. অর্থাৎ এই সেন্টেন্সগুলো সাধারণত কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করবে, অর্থাৎ তথ্য পাওয়ার জন্য এবং কোনো কিছু আইডিয়া ক্লিয়ার করার জন্য জানতে যাবে, এবং শেষে একটা কোশ্চেন মার্ক থাকবে। কি থাকবে? কোশ্চেন মার্ক থাকবে। ঠিক আছে? Begin with the questions word. Who, what, where, when, why, or auxiliary verb, or often invert the subject verb order. সাধারণত এটা থাকে না, সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, একটা হচ্ছে হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়। কি কি? একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, একটা হচ্ছে হেল্পিং ভার্ব। ডাব্লিউএস ওয়ার্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে হু, হোয়াট, হোয়ার, যে শব্দগুলা ডাব্লিউ এবং এইচ এই দুইটা বর্ণ দিয়ে শুরু হয়, সাধারণত সেগুলোকে ডাব্লিউএস ওয়ার্ড বলা হয়, বা এটাকে ইন্টারোগেটিভ প্রোনাউনও বলা হয়, বা ইন্টারোগেটিভ ডাব্লিউএস ওয়ার্ড বলা হয়। অর্থাৎ আমরা জানি যে কোনো কিছু সম্পর্কে যদি জানতে চাও, যদি বিস্তারিত জানতে চাই আমরা, তাহলে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করতে হবে। আর যদি উত্তর যদি হ্যাঁ অথবা না হয়, তাহলে হেল্পিং ভার্ব দিয়ে করতে হবে। আমরা যদি জানি, আমি যদি বলি যে তোমার নাম কি, হোয়াটস ইউর নেম, তাহলে আমরা কি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে বলছি হচ্ছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এটা তো আমরা হ্যাঁ অথবা না দিয়ে, এস অর নো দিয়ে উত্তর দিতে পারবো না। কিন্তু যদি বলি আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, তখন কিন্তু ইয়েস অর নো। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, অর্থাৎ এখানে ইয়েস অর নো। কিন্তু এটা যদি ইয়েস নো প্রশ্ন দিয়ে উত্তর হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, সে যদি বলি ইয়েস, তাহলে একটা হাস্যকর আর কি। আসলে এটাকে
এইটা কখন ব্যবহার করব, তাহলে যখন কোনো কিছু সম্পর্কে বিস্তারিত জানতে চাবো তখন সেটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করবো, আর ইয়েস অথবা নো দিয়ে যেটার উত্তর সেটা আমরা হেল্পিং ভার্ব দিয়ে করব। আচ্ছা, হেল্পিং ভার্ব কোনগুলো? যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অর্থাৎ হেল্পিং ভার্ব কয়েক প্রকার হতে থাকে। যেমন অ্যাম ইজ, বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অ্যাডভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মোডাল অক্সিলারি ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এবং টু ভার্ব ডু, ডিড, ডাজ। অর্থাৎ এই হেল্পিং ভার্বগুলো দিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে আমরা উত্তর হবে ইয়েস অর নো। যেমন ইয়েস নো কোশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি, ইয়েস নো কোশ্চেন। ডু ইউ লাইক আইসক্রিম? তুমি কি আইসক্রিম পছন্দ করো? ইয়েস। যদি কেউ পছন্দ করে তাহলে উত্তর হবে ইয়েস, আর যদি না করে তাহলে হবে নো। কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কি, হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? কিন্তু এটা ইয়েস নো করলে হবে না, বলতে আই লিভ ইন ঢাকা, ইন বাংলাদেশ। ট্যাগ কোশ্চেন, আরেক ধরনের কোশ্চেন আছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া, ঠিক আছে? যেমন ইটস আ সানি ডে, এটা একটি সানি ডে, ইজন্ট ইট? এটা কি নয়? ঠিক আছে, এটা সাধারণত ইন্টারোগেটিভে ধরা হয় না, তবে এটাকে বলা হয় যে ট্যাগ কোশ্চেন। এটা একটা, অর্থাৎ আমরা জানলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে হয়ে থাকে সাধারণত। একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়। তারপরে আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি? সাধারণত আমরা যদি সাধারণ বাংলায় যদি বলে থাকি যে সেন্টেন্সগুলো দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ এগুলা করা হয়ে থাকে, সেগুলা অর্ডার এগুলো করা হয়ে থাকে, সেগুলো অর্থাৎ আদেশ, উপদেশ, নিষেধ যে সেন্টেন্স দ্বারা করা হয় সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। এখানে আমরা যদি সংজ্ঞাটাতে যাই যে দিস সেন্টেন্স আর ইউজ টু গিভ কমান্ডস, রিকোয়েস্ট, ইনস্ট্রাকশন and or advice. They can end with a period or exclamation mark for emphasis. যেমন often omit the subject, অর্থাৎ আর সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা উজ্জ্ব থাকে, অমিট থাকে, ঠিক আছে? অর্থাৎ সাবজেক্ট এখানে থাকে না, অর্থাৎ এটা ভার্ব দিয়ে শুরু হয়। আমরা বলতে পারি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেমন দুইভাবে শুরু হয়, দুই রকম হয়ে থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সও তাই, একটা ভার্ব দিয়ে শুরু হয়, একটা লেট দ্বারা শুরু হয়। কি দ্বারা? ভার্ব দিয়ে এবং লেট দিয়ে। এখানে হচ্ছে দেওয়া নেই, আমরা লেট দিয়ে একটা দেখি। যেমন আচ্ছা, এক্সাম্পলের এখানে দেখি যে অফেন অমিট দ্য সাবজেক্ট, সাবজেক্ট উজ্জ্ব থাকে, ক্যান বি পজিটিভ অর নেগেটিভ, এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যেমন ডু নট রান ইন দ্য সান, রোদের মধ্যে দৌড়াও না, এটা একটা কি হচ্ছে উপদেশ হতে পারে, ঠিক আছে? ফর এক্সাম্পল পজিটিভ, পাস মি দ্য সল্ট, আমাকে লবণটা দাও, পাস করে দাও। ডোন্ট টাচ দ্যাট, ওটাকে স্পর্শ করো না, ঠিক আছে? এটা একটা নেগেটিভ। আরও হতে পারে যে আমি বলছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, আর একটা হচ্ছে লেট দ্বারা শুরু হয়। যেমন লেট মি গো, আমাকে যেতে দাও, ঠিক আছে? লেটস প্লে, চলো খেলি, লেটস প্লে, লেটস প্লে, চলো খেলি, অর্থাৎ চলো আমরা খেলি, খেলতে যাই, ঠিক আছে? এটা অর্থাৎ একটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে, আর একটা হচ্ছে লেট দ্বারা শুরু হবে। অর্থাৎ আমরা সাধারণত তাহলে এই যেমন এটা দ্বারা পাস মি দ্য সল্ট, এটা দ্বারা আদেশ হতে পারে, ডোন্ট টাচ দ্যাট নিষেধ, এটা লেট মি গো আমাকে যেতে, এটা অনুমতি বোঝাচ্ছে, লেটস প্লে চলো খেলে, এটা একটা প্রপোজড বা প্রপোজড বোঝাচ্ছে, ঠিক আছে? যেমন এখানে হচ্ছে কমান্ড, ক্লোজ দ্য ডোর, এটা তো আদেশ করতেছে, রিকোয়েস্ট প্লিজ হেল্প মি, অলওয়েজ ওয়্যার আ হেলমেট, সবসময় একটা হেলমেট পরো, ঠিক আছে? এটা একটা অ্যাডভাইস, অর্থাৎ আমরা দেখতেছি যে আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝালে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা কি বোঝায়? আবেগ, আকস্মিক ভাব প্রকাশ করে, যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ করে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স।
This sentence express strong emotion, excitement or surprise. They end with an exclamation mark. এগুলো exclamation mark দিয়ে শেষ হবে এবং এই সেন্টেন্স দ্বারা বক্তার স্ট্রং ইমোশন, এক্সাইটমেন্ট, সারপ্রাইজ, আবেগ, অনুভূতি প্রকাশ করবে। ঠিক আছে, এবং কিছু ইন্টারোগেশন এক্সক্লেমেটরি কিছু ওয়ার্ডস আছে, অর্থাৎ এই যে আমরা পড়ছি যে ইন্টারজেকশন, সেই ওয়ার্ডগুলা সাধারণত থাকবে। যেমন অফেন স্টার্ট উইথ লাইক, হোয়াট অর হাউ। হোয়াট এবং হাউ দিয়ে শুরু হবে সাধারণত। কনভে হাইটেন্ড ইমোশনাল টোন, এখানে একটা ইমোশনাল, বড় ধরনের ইমোশনাল কাজ করবে। যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, কোনো একটা সুন্দর একটা পাখি দেখে আমরা বললাম হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, অর্থাৎ হঠাৎ করে দেখলাম। ঠিক আছে, সারপ্রাইজড হয়ে। বা হোয়াট এ বিউটিফুল সানসেট, হাউ অ্যামেজিং দিস ইজ, অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা সাধারণত দেখবো যে সাবজেক্ট ভার্ব লাস্টে থাকবে। কোথায় থাকবে? লাস্টে থাকবে। সাবজেক্ট আর ভার্ব থাকবে সাধারণত লাস্টে। যেমন আরো হতে পারে ওয়াও, হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ। ঠিক আছে, অথবা আমরা বলতে পারি যেমন এলাস, হাই এলাস আই এম আন্ডার, হাই আমার সর্বনাশ হয়েছে। হুররে উই ওন দ্য ম্যাচ। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। একটা হচ্ছে অপটেটিভ। অপটেটিভ কি হবে? যে সেন্টেন্সটা সাধারণত বক্তা তার প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করবে। ঠিক আছে, কারোর প্রতি তার প্রার্থনা করবে এবং ইচ্ছা প্রকাশ করবে, সেই সেন্টেন্স দ্বারা অপটেটিভ সেন্টেন্স হয়। আমরা যে দেখতে পারি যে এখানে দেখতে পাচ্ছি ব্লেসিং অ্যান্ড প্রেয়ার্স, মে হ্যাভ এ লং অ্যান্ড হ্যাপি লাইফ, আমার তার একটা লম্বা এবং সুন্দর জীবন প্রত্যাশা করতেছে, আশা করতেছে। এটা দ্বারা আশা করতেছে মে আল্লাহ, মে গড ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হোক। ঠিক আছে, আল্লাহ তোমার ভালো করুক। এটা একটা তার জন্য, কারোর জন্য দোয়া করতেছে আর কি। অর্থাৎ উইশ, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লেসিং, এটা ব্লেসিং, এটা বা প্রেয়ার্স, আর এটা উইশ। উইশ ইউ অল দ্য বেস্ট ইন নিউ জব, মানে ভালো নতুন জবে সে ভালো করুক, সেটা তার ইচ্ছা প্রকাশ করতেছে। ঠিক আছে, অর্থাৎ তাহলে আমরা যে সেন্টেন্স দ্বারা স্পিকার বা সাবজেক্ট তার মনের আবেগ, মনের তার আশীর্বাদ বা প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করবে, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেমন মে পেস প্রেভেলস অন আর্থ, পৃথিবীতে শান্তি আসুক। ঠিক আছে, অ্যাসপিরেশন হতে পারে। আচ্ছা, ইউজ অফ অপটেটিভ সেন্টেন্স ইন সেরেমনিজ, মে দ্য ব্রাইড অ্যান্ড গ্রুমস হ্যাভ এ হ্যাপি ম্যারেজ। ঠিক আছে, এখানে প্রার্থনা করতেছে, অর্থাৎ আগে যেগুলো বললাম আমরা, যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করা বোঝাবে, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। সাধারণত মে অথবা উইশ দিয়ে শুরু হবে। এলিমেন্ট অফ সেন্টেন্স, সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট, মডিফায়ার, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ. This class is end here.